পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৪৬ এর শেষার্ধ। মেঝেতে কাগজের ছেঁড়া পাতার খণ্ড অংশ ছড়িয়ে ছিটিয়ে, বেডের কিনারে ঘেঁষে সুখ বসা। শাড়ির লম্বা আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে, কালো পাড়ের সাদা শাড়ি, এলোমেলো মাথার চুল, স্টেইনলেস ধাতুর পাত্রে ধোয়ার সময় দাও দাও জ্বলছে অনল। সিলভার ধাতুর নিচ অংশ ক্ষণে ক্ষণে রক্তাভ হয়ে ওঠে। কোলের কাছে অবহেলায় ঘেঁষে থাকা ডায়েরি থেকে একটা একটা পৃষ্ঠা ভীষণ নির্মমতা দেখিয়ে টেনে হিঁচড়ে অগ্নিতে ছুড়ে দিচ্ছে শোক। ঠোঁট কাঁপছিল থরথর, অথচ নিথর তার দৃষ্টি যুগল। চোখে জল শুকিয়ে গেছে। এসব অগণিত পৃষ্ঠা, তাতে খচিত রং বেরঙের কালিতে লেখাগুলো কেবল শব্দ ছিল না, এর প্রতিটি লাইনে, প্রতিটি কোণায়, আনাচে কানাচে এক এক শব্দে বেশ যত্নে আটকে রাখা আছে শোকের একমাত্র শখের কল্পপুরুষের জন্য হৃদয়ে বিগলত ৪ বছরের সুপ্ত অনুভূতি। তার আবেগ, তার ছোট ছোট ছেলে মানুষই পাগলামির উদ্দীপ্ত প্রমাণ। ছড়িয়ে আছে অপ্রেমের বন্দিত্ব ভালোবাসা, না পাওয়ার কিছু চাপা আর্তনাদ। বাকশূন্য চোখে প্রজ্বলিত পবকে চেয়ে রয় শোক। জোয়ারের ঢেউ যদি আচমকা তীরে এসে আঘাত হানে, অথবা ঘুটঘুটে অন্ধকার রাতে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে সমুদ্রের বুক যেমন উথলে ওঠে, তেমনি হাহাকারে গর্জে ওঠে অন্তঃকরণ। অথচ উপরে উপরে সে ঠিক কতটাই শান্ত দিঘির মতো নিশ্চল, যেন কোনো নারী মূর্তি, তার মাঝে প্রাণ আছে, অথচ তাকে দেখতে কেমন নিষ্প্রভ। দৌড় আটকানোর শব্দে কানে পৌঁছয়নি সুখের, মনে হয় তালা লেগে আছে কানে। বর্ণ ঢোক গিলে আস্তে ধীরে পা ফেলে এগিয়ে আসে, পায়ের নিকটে পিষ্ট হতে চাওয়া কিছু পৃষ্ঠা কুড়িয়ে হাতে তোলে, নজর বুলিয়ে নেয় বার কয়েক। প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি অক্ষর নিচে নিজেই যেন কানের গোড়ায় বলে দিচ্ছিল, আশফিয়ান বর্ণ, এতে শুধুমাত্র তোরই নাম নিবেদিত। ফুল বাঁকা ঢোক গিলে ধপ করে পাশে বসে পড়ল বর্ণ। জিমে গড়া শক্তপোক্ত শরীরটাও জেকে ওঠে আকস্মাৎ। সুখ চোখ তুলে এক নজর চেয়ে দৃষ্টি ফিরিয়েছে আনে। শুষ্ক মুখ, থমকে যাওয়ার মতো স্থির চোখে গভীর মনোযোগ। এক এক পৃষ্ঠা ডায়েরির বুক থেকে ছিনিয়ে আগুনের জ্বলন্ত মুখে আহার দিচ্ছে জামা। কিছু পৃষ্ঠা বাচ্চার তাগিদে পালিয়ে উড়ে আশেপাশে চলে যায়, বাকিগুলো নিদারুণ যন্ত্রণায় পুড়ে ছাই। একটা পাতায় বর্ণর স্কেচ ছিল, গিটার হাতে, ঠোঁটের কোণে মাইক্রোফোন, কপাল কুঁচকে, এক চোখ টিপে কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে অপর হাত সামনে তাক করে আছে তর্জনী ইশারা করে। খুব আকর্ষণীয় লাগছে মঞ্চে দাঁড়ানো রকস্টার আশফিয়ান বর্ণকে। অতি যত্নে এঁকেছিল সুখ। নিচে একটা লেখা দেখা যায়, যেন স্কেচের দিকে মন্ত্রমুগ্ধ চেয়ে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতেই আহ্লাদি সুরে ঠোঁট উল্টে পাল্টে সুখ লিখেছে, শুনুন না শখের পুরুষ, আপনি একদিন আমার হবেন তো। লেখাটির মাঝখানে কলমের সরু রেখা টেনে কেটে দেওয়া হয়েছে আবার, এবং তার পাশে পুনর্বার লিখেছে প্রচণ্ড অভিমান বুকে চেপে, সরি, ভুল বলে ফেললাম, আপনাকে আমি আর চাইব না, কখনো না। আগুনে ছোড়ার আগে হঠাৎ বর্ণর দিকে পাতাটি এগিয়ে দিল, হুটহাট, কেন কে জানে। সুখের দেয়া কাগজটি হাতের মুঠোয় চেপে বুকে, গলায় হাত ঘষে বর্ণ। আগুনে যেভাবে তার নামে লেখা অনুভূতির মালা, অভিযোগ সমগ্র বোবা ফুলের দীর্ঘকালের অব্যক্ত ভালোবাসা বড্ড স্বাচ্ছন্দ্যে গ্রাস করে নিচ্ছে, তেমনি তার হৃৎপিণ্ডে যেন স্ফুলিঙ্গ ছড়িয়ে শোষণ করে নিচ্ছে কিছু একটা। অনুভূত হচ্ছে ওই পৃষ্ঠাগুলোর সাথ সাথ তার বুকের বাঁ পাশে অবস্থিত হৃদযন্ত্রটাও বোধহয় দাউ দাউ করে জ্বলে পড়ছে। শরীরটা হিম হয়ে আসতে চায়। বর্ণ কাপা গলায় বিড়বিড় করে, ফুল, স্টপ, ডোন্ট ডু দিস। তৃষ্ণায় কাতর পথিকের মতো ছটফট করে উঠল বর্ণ। হামাগুড়ি দিয়ে সুখের পাশ ঘেঁষে মুখটা দুহাতে রাজলায় তুলে বড্ড অদ্ভুত কাতর স্বরে, এই লেখা, এই কথাগুলো তোর ঠোঁট থেকে পড়ে নেওয়া এখনো বাকি আছে আমার ফুল, এমনটা করিস না প্লিজ। কোল থেকে সুখের নিস্তেজ হাতটা টেনে নিজের বুকের বাঁ পাশে রেখে বলল, দেখ, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, শ্বাসরোধ অনুভূতি হচ্ছে তো, ডু ইউ পারসিভ? মোটা মোটা দুটো ডায়েরি, একটাই কোনো পৃষ্ঠাই অবশিষ্ট নেই, সব জ্বলে পড়ে ছারখার। আধো ছেঁড়া অপর ডায়েরি নিজের কাছে নিয়ে এলো বর্ণ। সেকেন্ডের জন্য বুকে চেপে প্রলম্বিত শ্বাস ছাড়ে কবার। সুখ নিরুত্তাপ, অধিক শোকে পাথর বনে স্তব্ধ হওয়া মানুষের মতো নিস্তেজ চোখে তাকিয়ে রইল। একসময় ধীরে হাতে এগিয়ে বর্ণকে ছুতে গিয়েও গুটিয়ে নিল। কঠোর মুখভঙ্গি করে দরজা দেখিয়ে বুঝালো, চলে যান এখান থেকে, এই রুমে আপনার প্রয়োজনীয়তা নেই। নো, নোপ, এভাবে কিভাবে যাই বল? তুই আমায় ভালোবাসিস ফুল, আরেকটাবার সেটা স্বীকার কর, দেখ তখন আমি কি করি। বারবার সেই একই কথা,
তুই আমাকে ভালোবাসিস ফুল? আর কতবার বলবো আমি বাসি না ভালো আপনাকে? তো কাকে বাসিস? ডক্টরকে। শক্ত চোখে অল্পক্ষণ তাকিয়ে সুখ মাথা ঝাঁকায়। হ্যাঁ, তাই তো বিয়েতে রাজি হয়েছি এবং ওনার জন্য খুব শীঘ্রই বউ সাজবো। ভেতরটা গুঙিয়ে উঠল সুখের, তবু দুহাত মুঠোবন্দি রেখে কঠোর হয়ে থাকলো। বর্ণ কপালে হাত ঘষে হঠাৎ ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। সে তো ওয়াক্তি বলে দেবে। চোখ দুটো আচানক করুণ হয়ে এলো। আস্তে ধীরে হুট করে নিজের দোকান ছুঁয়ে বলল বাচ্চাদের মতো, অভিমানের পাহাড় চূড়া ছুঁয়েছে তো, এই দেখ কান ধরছি, আর কখনো কোনোদিন আঘাত করব না তোর মনে। থেমে অত্যন্ত ধীর লয়ে বক্ষস্থলের বাঁ পাশে ইশারা করে। জানিস, এই বুকের ভেতরে প্রচণ্ড অনুভূতির অভাব। আমার কোনো পিছুটান ছিল না ঠিক ততদিন পর্যন্ত, যতদিন তুই আমার কাছ থেকে গুটিয়ে যাওয়ার চেষ্টা না করতেছিস। আমাকে হতাশায় ডুবিয়ে 6 ঘন্টা 15 মিনিট অর্থাৎ 22,500 সেকেন্ড লাপাত্তা ছিলি। আর জানিস, ওই সময় প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার ভেতরের আমিটা আর নেই। নো ওয়ার ইন মাই হার্ট ইজ অ্যাট পিস। অদ্ভুত না? এরপর তোকে রক্তাক্ত অবস্থায় পেলাম, তোকে ছুলাম যখন, ঠিক তখনই আবার মনে হলো এই বুঝি দেহে অল্প একটু প্রাণ ফিরে এসেছে। এটাও বুঝলাম পারহ্যাপস আই এম অ্যাডিক্টেড টু ইউ। আনইনটেনশনালি তুই ছাড়া আমি অপূর্ণ। ওই মুহূর্তে প্রতিজ্ঞা করেছি তোর এই পরিণতর পেছনে যে আর যারা। চুপ হয়ে কথার সুর পাল্টে নিল বর্ণ। সুখের গালে হাত রেখে উন্মত্ত গলায় বলে গেল, এই বাড়ি ঘরের প্রতি মায়া কাজ করতো না আমার। আজকাল মনের ভেতর একটা তারা খুঁজে পাই তোকে এক ঝলক দেখার অজুহাতে। কখনো কখনো এমন মনে হয় জীবনের এই প্রথম কোথাও শান্তি খুঁজে পেয়েছি। আমার তোকে ভীষণ প্রয়োজন ফুল। সুইট হার্ট, আই নিড ইউ সো ব্যাডলি। আই ওয়ন্ট লস ইউ। যা কিছু হয়ে যাক, শুনেছিস তুই? মেমোরিতে সেট করে নে। একটু থামলো বর্ণ। ঠোঁট কামড়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। সুখ নির্বাক চোখে চাতক পাখির মতো তাকিয়ে রইল শুধু বর্ণর ঠোঁটের দিকে, ঠোঁট থেকে নির্গত প্রতিটি অদৃশ্য শব্দের দিকে। বর্ণ এরপর আবার মুখোমুখি হলো, খুব নিকটে গিয়ে ফিসফিসিয়ে বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইউ ডোন্ট নো আমি এতটাই পাওয়ারফুল যে তোকে এই মুহূর্তে এক লহমায় নিজের করে নিতে পারি। যাচ্ছে করে, বাট আই ওয়ন্ট ডু দ্যাট। ততক্ষণ পর্যন্ত তোকে দ্বিতীয়বার জিতে নিতে চাইবো যতক্ষণ না ডক্টর দুলহার রাজা বেশে বিয়ের গাড়িতে চড়ে বসেছে। এরপর কি করবেন? নিস্পন্দ চোখ বেয়ে টুপ করে এক বিন্দু অশ্রুদানা গড়িয়ে পড়ে অবচেতনেই। বর্ণ চুপি সারে ঠোঁট বাঁকিয়ে অল্প হাসলো বইকি। প্রসঙ্গ এড়িয়ে গেল। সেদিন দুঃখ দেওয়ার পরও তুই আমায় ভালোবেসেছিলি, এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছিস? ভালোবাসি বল না, ব্যাস একবার, প্লিজ জান। ভালোবাসি শব্দটি পুনর্বার সুখের ঠোঁটে ফোটাতে উন্মাদ হয়ে উঠল বর্ণ। জিভে ঠোঁট ভিজিয়ে হাতের আজলায় সুখের মুখখানি তোলে। ঠোঁট কামড়ে ধরে সুখ অশব্দে অশ্রু গড়ায় বিরামহীন। বর্ণ মুছে দিতে চাইলে হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় আচমকা। আগ্রাসী হয়ে অশ্রুসিক্ত চোখে বর্ণর বুকে এলোপাথারি কিলঘুষি মারতে শুরু করে। ভালোবাসলেও দোষ, না বাসলেও দোষ। কি করব আমি? মরে যাব? যাচ্ছিলামই তো মরে, তবে বাঁচিয়ে এনেছেন কেন? ফুল বলতে দিল না সুখ, আঙুলের ঠোঁটে চেপে ধরে থামিয়ে দেয়। কপাল ঠেকালো সেখানে, বুকের কাছে খামচে ধরা শার্টের নখ বিঁধে যায়। বর্ণ কিচ্ছুটি বলল না, চুপ রয়। শোক কাঁদছে, থরথর করে কাঁপছে দেহ। এক সময় সরে আসে, অশ্রুগলিত চোখে বলল, কেন করছেন এসব? এখন আর ভালোবাসি না বলায় ইগোতে লেগেছে খুব, জেদ চেপেছে মনে। ছেড়ে দিন না এসব জেদ। আমাকে হারালে আপনার আহামরি ক্ষতি হবে না। আপনি তো চাঁদ, হাজারো নক্ষত্র রাজি আপনাকে ভালোবাসবে। বর্ণর চোখ জোড়া টকবগে লাল, শীতল দৃষ্টিতে অপলক চেয়ে থাকার মাঝেই হুট করে মৃদু হাসল সে। সুখের এলোমেলো চুলগুলো জোরপূর্বক অধিকার খাটিয়ে মুখ থেকে সরিয়ে কানের পিঠে গুজে বলল, আমার বোকা ফুল, চাঁদের আশেপাশে হাজারো নক্ষত্র রাজির বসবাস যেমন সত্য, সেই বাহানায় তাদের সাথে চাঁদের বনিবনা কখনো হবার নয়, এটাও চিরন্তন সত্য। তাকে সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হতে হয়। বর্ণ নিজের দিকে ইঙ্গিত করে, আর এই চাঁদকে আলোকিত করার সূর্য একজনকে নির্বাচন করে নিয়েছে চাঁদ নিজেই। সেটা হলি তুই, হবি আমায় আলোকিত করার মূল উৎস। চোখের কৌটা ভরে আছে অশ্রুতে, দুদিক মাথা ঝাঁকায় শোক। এই সূর্য আপনাকে কলঙ্ক ব্যতীত রোশনি দিতে পারবে না কখনো। আমি আপনার হতে পারবো না, হতে পারি না। প্রয়োজনে এই জীবন নিশ্চিহ্ন করে দেব, তাও না। দাঁতে দাঁত চেপে সুখের দুবাহু জুড়ে চেপে ধরল বর্ণ। ঝাঁকাতে ঝাঁকাতে বলল,
দোষ স্বীকার করে নিয়েছি, আত্মসমর্পণ করেছি তোর সামনে। এটাই তো চেয়েছিলে তুই। তবু পিছু ফিরতে কিসের বাধা? কেন পারবি না বল কেন? সুখ অশ্রু বিসর্জন দিয়ে গেল কেবল, দুহাত চোখ ঢেকে চুপসে গেল। এই কেনর প্রত্যুত্তরে যদি বর্ণ একবার সুখে হৃদয় স্পন্দনে কান পাতত, তবে প্রতিটি ছন্দে ছন্দে গর্জন শুনতে পেত। ভালোবাসি তাই, ভালোবাসি তাই, ভালোবাসি তাই। সন্ধ্যা নেমে এলো বলে কাঁধে ভাঁজ করা জামার স্তূপ নিয়ে রুমের সামনে ভ্রু গুটিয়ে দাঁড়ালো তোহফা। ছাদে শুকাতে দেওয়া জামা কাপড় নিয়ে ফিরছিল সে। শোকের রুমের দরজার নিচ দিয়ে ধোঁয়া ধেয়ে আসছে ফিরফির। কান পেতে তোহফা হালকা ধাক্কা দিল। খুলছে না দরজা, ভেতর থেকে লকড। বার কয়েক ধাক্কিয়ে ডাকলো, সুখ, সুখ। ভেতরে থাকলে ডোর খোল। এত ধোঁয়া কিসের? সারা শব্দ না পেয়ে শঙ্কায় ভীত হলো। লিফট ধরে দ্রুত নিচে নেমে মামা মামিকে ডেকে নিয়ে এলো পুনরায়। রুবায়েত অস্থির কণ্ঠে ডাকতে শুরু করেন, সুখ, আম্মা তুমি ঠিক আছো? দরজা খোলো মা আমার। বাড়িতে কোনো পুরুষ বর্তমান নেই। রুম থেকে তড়িঘড়ি করে চাবি নিয়ে দরজা খোলা হলো। মৃদু আলো জ্বলছে কক্ষে। ফাঁকা ফ্লোর, ছেঁড়া কাটা পৃষ্ঠার লেশ মাত্র নেই আর। পাত্রে ধোয়া উঠছিল তখনও। সুখ নিকটেই থম মেরে বসা। রুবায়েত ছুটে গিয়ে মেয়েকে ধরতেই দুম করে চোখ বুজে ঢলে পড়ল কোলে। জ্ঞান হারিয়েছে। রাতে গা কাঁপিয়ে জ্বর আসে সুখের। ডক্টর নিয়ে এলেন তামিজ শিকদার। অতিরিক্ত শক পেয়ে মস্তিষ্কে রক্ত সঞ্চালন হ্রাস যাওয়ার জ্ঞান হারিয়েছে। ডক্টর আশফাক পর্যবেক্ষণ করে জানালেন, শকড। অপর নাম চমক, বিস্ময়। কি ঘটেছিল বদ্ধ কক্ষে? প্রশ্নাতীত চোখে পরস্পরের চোখাচোখি হলো ক্ষণকাল। রুবায়েত সন্দেহী চাহনিতে তাকালেন তোহফার দিকে। ওর সাথে তুই ছিলি না তুফ? সে দুদিকে মাথা দুলিয়ে না বোঝালো। আজ সারাবেলা একা থাকতে চেয়েছে সুখ। বাহিরে বের হয়নি রুম থেকে। ঘাপটি মেরে বসেছিল। অগত্যা কেউ জোরাজুরি করেনি তাকে। তবে প্রশ্ন এখন এটাই, কোন বিষয়ে শক পেয়েছে সুখ? ধোঁয়ার আগুনে কী বা ছাই হলো?